আজকে আমরা আমাদের যে কাস্টমার অ্যাভাটারটা আমরা এর আগের ভিডিওতে ক্রিয়েট করেছি, ওই কাস্টমার অ্যাভাটারটা থেকে কিভাবে আমরা একটা ক্যাম্পেইন প্ল্যান করতে পারি সেটা দেখব। এখন ক্যাম্পেইন প্ল্যান করার জন্য আমরা এর আগেই মার্কেটিং ফানেল সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছি। তো মার্কেটিং ফানেলের উপর বেস করে আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচারটা সাজাতে হবে, মানে মার্কেটিং ফানেলের বিভিন্ন লেয়ারে আমাদের হলো গিয়ে ক্যাম্পেইন গুলা রাখতে হবে। যেমন আমরা যদি প্রথমে দেখি যে আমাদের ফানেলে আমরা দেখেছিলাম টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল। সো আমাদের ওই ফানেলগুলোর উপর বেস করে আমরা হলো গিয়ে বিভিন্ন টাইপের ক্যাম্পেইন রান করব আহ, এই স্পেসিফিক প্রোডাক্টটার জন্য। তো প্রথমে দেখা যাক যে এখানে আমি কি করেছি। প্রথমে যে আমার যে টোটাল বাজেট আছে, আমার বাজেট হলো $10,000। এই $10,000টাকে আমি পুরো ফানেলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। যেমন এখানে দেখা যাচ্ছে যে টপ অফ দ্য ফানেলের জন্য আমি $2,000 রেখেছি। সিমিলার ওয়েতে আমি মিডল অফ দ্য ফানেলের জন্য কিছু রেখেছি এবং ফাইনালি বটম অফ দ্য ফানেলের জন্য। আর আমরা যে কোনো মার্কেটিং ক্যাম্পেইন সাজাই, আমাদের সবচেয়ে বেশি বাজেট রাখতে হবে বটম অফ দ্য ফানেলের জন্য, কারণ বটম অফ দ্য ফানেল থেকেই আমরা অ্যাকচুয়ালি সেল বা কনভার্সনটা পাবো। মিডল অফ দ্য ফানেল থেকে হয়তো বা কিছু সেল বা কনভার্সন আসবে, কিন্তু টপ অফ দ্য ফানেল থেকে সাধারণত তেমন কোনো কনভার্সনই আসবে না। সো এই ব্যাপারগুলো আমরা আজকে একটু বিস্তারিত দেখব যে আমরা আমাদের যে ক্যাম্পেইনটা সাজাতে যাচ্ছি, ক্যাম্পেইনটা কিভাবে সাজাবো এবং ফানেলের বিভিন্ন স্টেজে আমরা কি ধরনের ক্যাম্পেইন রান করব এবং ওই ক্যাম্পেইনকে আমরা কিভাবে মেজার করব, মানে প্রত্যেকটা ক্যাম্পেইনের সাকসেস মেজারটা কি হবে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা আসি, প্রথমে আমরা যেই জিনিসটা ক্রিয়েট করব, টপ অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেলের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, যখনই আমরা টপ অফ দ্য ফানেল ক্যাম্পেইন রান করব সেই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস কনসিডারেশনে রাখতে হবে। এক, যে আমাদের মার্কেটিং বাজেট কত। দুই হলো আমরা টপ অফ দ্য ফানেলের ক্যাম্পেইনগুলো কোন অডিয়েন্সের জন্য রান করছি এবং কেন রান করছি। সাধারণত যদি আহ, আমার অডিয়েন্স সাইজটা খুব ছোট হয় সেই ক্ষেত্রে আমরা হলো গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারি, অথবা আমার মার্কেটিং বাজেট যদি খুব বড় থাকে এবং আমি একটা স্পেসিফিক মার্কেটে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সবচেয়ে বেশি হেল্প করে। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা অ্যাকচুয়ালি কিভাবে হেল্প করবে, টপ অফ দ্য ফানেল যখন আমি কনসিডার করতেছি, সো আমি এমন অডিয়েন্সকে কনসিডার করতেছি যারা সম্পূর্ণভাবে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করি সেটা সম্পর্কে আনঅ্যাওয়্যার, মানে তারা জানেই না এরকম কোনো প্রোডাক্ট বা সার্ভিস এক্সিস্ট করে এবং এই প্রোডাক্ট বা সার্ভিস তাদের কোনো একটা সমস্যার সমাধান করতে পারে। মোটামুটিভাবে আমরা এমন একটা অডিয়েন্সকে টার্গেট করছি যে ইনস্ট্যান্ট আমার কাস্টমারে কনভার্ট হওয়ার চান্স খুবই কম। সাধারণত ফেসবুকে টপ অফ দ্য ফানেলে যে ক্যাম্পেইনটা থাকে সেটা হলো গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। সো আমরা ফেসবুক অবজেক্টিভের যে ভিডিও আছে সেটাতে আমরা দেখেছি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হলো গিয়ে আমাদের একদম টপ অফ দ্য ফানেলের অবজেক্টিভ। সো আমরা যখনই ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভ সিলেক্ট করব সেক্ষেত্রে আমাদের দুইটা সিনারিও হতে পারে। একটা হতে পারে যে আমার মার্কেটিং বাজেট অনেক হিউজ এবং আমি একটা বড় মার্কেট ক্যাপচার করতে যাচ্ছি, সেই জন্য আমি হলো গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কন্টিনিউয়াসলি মাসের পর মাস রান করতেছি, যাতে লং রানে আমি আমার ব্র্যান্ড ভ্যালুটার জন্য সেল পাই। প্লাস হলো গিয়ে আমি একটা মার্কেটে একটা বড় ও মার্কেটকে ক্যাপচার করতে যাচ্ছি, সেখানে আমার ব্র্যান্ড ভ্যালু ইনক্রিজ করা দরকার, সেই ক্ষেত্রে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করব। আরেকটা সিনারিও হতে পারে যেটাতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, সেই সিনারিওটা হলো আমি যখন হলো আমার ক্যাম্পেইনটা রান করবো একটা ছোট অডিয়েন্সের জন্য। এমন হতে পারে যে আমি আমার ক্যাম্পেইনটা ছোট একটা ন্যারো অডিয়েন্সকে দেখাচ্ছি, সেই ক্ষেত্রে আমার সার্ভিসটা বা ওই প্রোডাক্টটা যদি ছোট একটা অডিয়েন্সের জন্য হয়, সেই ক্ষেত্রেও ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো খুবই ইফেক্টিভ হবে। ইফেক্টিভ কেন হবে, কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা কি করি যে আমাদের যে অ্যাডটা আছে এই অ্যাডটা রিপিটেটিভলি একই অডিয়েন্সকে বারবার দেখাতে থাকে। সো যখন দেখা যায় যে একই অডিয়েন্স আমার অ্যাডটা বারবার দেখতেছে, সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা সম্পর্কে ওই অডিয়েন্সের মাইন্ডে একটা
সাবকনসিয়াস মাইন্ডে ওই প্রোডাক্টটা সম্পর্কে তার একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়। বা সে হয়তো বা ওই সমস্যাটা এখন ফেস করতেছে না, কিন্তু যখনই তার ব্যাক পেইন বা নেক পেইন হবে এবং সেটার জন্য সলিউশন খুঁজবে, তখন আমাদের যেই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা তার মাথায় চলে আসবে অটোমেটিক্যালি, কারণ সে অনেকবার আমাদের অ্যাডের সাথে এঙ্গেজ হয়েছে। সো এই দুইটা সিনারিওতেই শুধু আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো রান করব। এখন আসা যাক যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আমরা রান করব, সেই ক্ষেত্রে আমাদের সাকসেস মেজারটা কিভাবে হবে? মানে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে অবশ্যই সাকসেস মেজার করার জন্য আমাদের একটা প্যারামিটার বা ভেরিয়েবল থাকতে হবে। যেমন আ ধরা যাক যে আমি যখন একটা সেলস ক্যাম্পেইন রান করি, মানে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যখন হয় যে আমি প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, তখন প্রোডাক্ট যখন সেল হয় তখনই আমি বুঝি যে আমার ক্যাম্পেইনটা প্রফিটেবল ওয়েতে চলতেছে, মানে আমার ক্যাম্পেইনটা ঠিক আছে। কিন্তু আমি যখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতেছি, তখন আমার ক্যাম্পেইনটা কতটুকু ভালো চলতেছে বা ক্যাম্পেইনের সাকসেসটা আমি কি দিয়ে মেজার করব, এটা আমাদের বুঝতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা যেই ২ টা প্যারামিটার দেখে ক্যাম্পেইনের সাকসেসটা মেজার করতে হবে, তার একটা হলো ফ্রিকোয়েন্সি এবং আরেকটা হলো রিকল ভ্যালু। তো প্রথমে আমরা দেখব ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। ফেসবুকে যখন আমরা একটা অ্যাড রান করি, ওই একটা অ্যাড আমাদের যেই কাস্টমার বেস আছে বা যেই ইউজার আছে তাদেরকে কতবার শো করে, তার অ্যাভারেজ যেই ভ্যালুটা থাকে সেটাকে ফ্রিকোয়েন্সি বলে। মানে এমন হতে পারে যে আমার অ্যাডটা ৪ জন মানুষকে দেখানো হয়েছে, তার মধ্যে একজনকে ২ বার, একজনকে ৫ বার, একজনকে ৬ বার। সো এই যেই ভ্যালুটা আছে এটাকে যখন আমি ওই ৪ বা ৫ দিয়ে ভাগ দিব, মানে যতজন মানুষকে ওই অ্যাডটা দেখানো হয়েছে ওইটাই হলো কি আমাদের ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে জিনিসটা কিভাবে কাজ করতেছে, যে আমার একটা একজন ইউজার অ্যাভারেজে কতবার শো দেখেছে, ওইটাই হলো কি আমার ফ্রিকোয়েন্সি। যেহেতু ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমার মেইন গোলটা হবে যে আমি আমার ব্র্যান্ডের নামটা একটা মানুষকে যতবার দেখাইতে পারি এবং দেখালে তার মধ্যে যখন রিকল ভ্যালু ক্রিয়েট হবে, এটাই আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের সাকসেস। সো অবভিয়াসলি রিকল ভ্যালু কি ক্রিয়েট হয়েছে কি হয় না, এটা কিন্তু আমরা আম, মানে ইনস্ট্যান্ট বুঝতে পারবো না। সো এইটা বোঝার জন্য ফেসবুকে একটা রিকল ভ্যালুর একটা আলাদা প্যারামিটার আছে, যেটা হলো এটা এস্টিমেটেড অ্যাড রিকল লিফট। সো এইখানে আমরা যেটা দেখতে পারি, আমরা যখন অ্যাড রান করতেছি এখানে কত মানুষ রিকল করতে পারে। এখন রিকলের ডিউরেশনটা কত, এই ভেরিয়েবলটার জন্য রিকলের ডিউরেশনটা হলো যে ২ দিন পরে যদি ওই লোকটাকে জিজ্ঞেস করা হয় যে সে এরকম কোনো প্রোডাক্টের অ্যাড দেখেছে কিনা, তাহলে সে ওইটা রিকল করতে পারবে যে হ্যাঁ সে এরকম একটা প্রোডাক্টের অ্যাড দেখেছে। তো তার মানে কি হচ্ছে যে এখানে রিকল ভ্যালু ক্রিয়েট হচ্ছে। সো আমরা যখনই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করব, তখন আমরা শুধু এই ২ টা প্যারামিটারই দেখব, যে আমাদের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হতে হবে। ফ্রিকোয়েন্সি যত হাই হবে তার মানে আমার অ্যাডটা তত বেশি সাকসেসফুলি রান হচ্ছে। প্লাস হলো যত বেশি রিকল ভ্যালু থাকবে, যে আমাদের রিকল ভ্যালু যদি 200 হয় আর আরেকটা অ্যাডের রিকল ভ্যালু যদি 500 হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি 500 রিকল ভ্যালুটা বেশি বেটার, কারণ ৫০০ জন লোক তার অ্যাডটাকে ২ দিন পর মনে রাখতে পারতেছে। সো এই দুইটা ম্যাট্রিক্স আমরা হলো গিয়ে অ্যানালাইসিস করব যখন আমরা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমরা এখন একটা জিনিস দেখব, সেটা হলো যে আমরা তো প্রথমেই দেখলাম যে প্রথমে আমরা কি ক্যাম্পেইন রান করব। প্রথমে আমরা ক্যাম্পেইন রান করব হলো গিয়ে যে আমাদের টপ অফ দ্য ফানেলের জন্য আমরা প্রথমে রান করব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। সো আমরা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে আসলাম। এটা একটু শর্ট করে লিখে দিই এখানে। সো এই জায়গায় আমাদের হলো গিয়ে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলাম। এরপরে আমরা দেখতেছি যে আমাদের এই প্ল্যান অনুযায়ী আমাদের মিডল অফ দ্য ফানেলের জন্য আমাদের ক্যাম্পেইন তৈরি করতে হবে। এখন মিডল অফ দ্য ফানেলের জন্য আমরা ক্যাম্পেইন তৈরি করব, প্লাস আমরা সোশ্যাল মিডিয়া পোস্টও করব। মিডল অফ দ্য ফানেলের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পোস্ট খুবই ইফেক্টিভ এবং ওই পোস্টগুলোকে আমরা অ্যাডের মাধ্যমে প্রমোট করব। মানে আমরা ওই পোস্টগুলোতে পোস্ট এঙ্গেজমেন্ট আনার চেষ্টা করব যত বেশি পসিবল আমাদের এই বাজেটের মধ্যে। সো এই ক্ষেত্রে আমরা কি কি জিনিস মাথায় রাখবো যখন আমরা সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তৈরি করব। তো আমি এখানে ২টা সেকশন নিয়ে নিলাম, একটা হলো এটা আর আরেকটা এটা। তো এটা আমাদের মিডল অফ দ্য ফানেলের জন্য। তো মিডল অফ দ্য ফানেলে আমরা কি করতেছি, প্রথমে হলো কি আমরা প্রবলেম অ্যাওয়্যার এবং আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সটা হলো সলিউশন অ্যাওয়্যার। তো দেখা যাচ্ছে কি আমরা এই ক্ষেত্রে ২ টাইপের মানুষকে টার্গেট করব আমাদের ব্লগ পোস্টের জন্য।
তো প্রথমে আমরা কি রান করলাম, প্রথমে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলাম। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি ডিটেল যাচ্ছি না, কিন্তু আমরা প্রথমে টপ অফ দ্য ফানেলের জন্য একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করব। আর এই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করার রিজন হলো যে এই স্পেসিফিক প্রোডাক্টটার জন্য কোম্পানির একটা ভালো বাজেট আছে, তো তারা চায় যে এটার একটা রিকল ভ্যালু বা ব্র্যান্ড তৈরি হোক। তো এই জন্য আমরা একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবো টপ অফ দ্য ফানেলের জন্য। এরপর মিডল অফ দ্য ফানেলের জন্য আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করব। ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য আমরা পোস্ট তৈরি করব। এখন পোস্ট তৈরি করার ক্ষেত্রে পোস্টগুলো আমরা দুইটা ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটা হলো গিয়ে প্রবলেম অ্যাওয়্যার, মানে যারা সমস্যা ফেস করতেছে এই প্রোডাক্টটা কোনো একটা সমস্যার সমাধান করে, এবং প্রোডাক্টটা যেই সমস্যাটার সমাধান করে, যেমন এই ক্ষেত্রে হলো যে প্রোডাক্টটা ব্যাক পেইন, নেক পেইন এই সমস্যাটা সমাধান করতেছে। তো যাদের এই সমস্যাটা আছে তারা হলো গিয়ে প্রবলেম অ্যাওয়্যার ক্যাটাগরিতে পড়তেছে। সো যাদের সমস্যা আছে তাদেরকে আমরা সমস্যাটার একটা সলিউশন প্রোভাইড করব এবং এই সমস্যাটা সম্পর্কে অ্যাড্রেস করব যেই ব্লগ, যেই সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর মাধ্যমে। ওই পোস্টগুলো হলো গিয়ে প্রবলেম অ্যাওয়্যার ক্যাটাগরির আন্ডারে পড়বে। এরপরে আরেক ক্যাটাগরির আমরা পোস্ট তৈরি করব, সেটা হলো গিয়ে সলিউশন অ্যাওয়্যার পোস্ট। সলিউশন অ্যাওয়্যার পোস্টটা কীরকম হবে, যে যেই কাস্টমাররা জানে যে তাদের এই সমস্যাটা আছে এবং এই সমস্যাটার একটা পসিবল সলিউশন এমন ধরনের একটা চেয়ার হতে পারে, কিন্তু তারা জানে না যে মার্কেটে এই চেয়ার কোন কোন কোম্পানি সেল করে, বা তাদেরকে মানে এই চেয়ার সম্পর্কে ডিটেল জানার তাদের মধ্যে একটা আগ্রহ আছে, যে এই প্রোডাক্টটা সম্পর্কে তারা জানতে চায় বা সলিউশনটা সম্পর্কে তারা জানতে ইচ্ছুক। সো তাদেরকে কী হবে, তাদেরকে আমরা ডিরেক্ট সলিউশনটা দিব, কারণ তারা অলরেডি সলিউশনটা সম্পর্কে একটু জানে। সো আমরা যখন তাকে সলিউশনটা সম্পর্কে আরও বিস্তারিত আইডিয়া দিব, তখন কী হবে যে তারা মিডল অফ দ্য ফানেল থেকে খুব দ্রুত বটম অফ দ্য ফানেলে কনভার্ট হয়ে যাবে। এখন এই দুইটা ক্ষেত্রে আমরা কি করব, যে ধরলাম যে এখানে আমরা হলো গিয়ে চারটা ব্লগ পোস্ট তৈরি করব, আর এটার জন্য আমরা তৈরি করব চারটা ব্লগ পোস্ট। সো এই যে চারটা আমরা ব্লগ পোস্ট ক্রিয়েট করলাম, এই ব্লগ পোস্টগুলোকে আমরা হলো গিয়ে পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেনের মাধ্যমে এই ব্লগ পোস্টগুলোকে আমরা প্রমোট করব এবং টার্গেটেড অডিয়েন্সের সামনে নিয়ে যাব। তো তারপর আমরা কি করব, যে আমাদের এই দুইটা অ্যাডের মধ্যে যে এঙ্গেজমেন্ট হবে, এই এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে আমরা দুইটা কাজ করব। একটা হলো যে এই অ্যাডে যে এঙ্গেজমেন্ট হবে এখান থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। আর আরেকটা জিনিস যেটা করব, এই সেম অ্যাডের থেকে, এই কাস্টম অডিয়েন্স থেকে আমরা একটা লুকোলাইক ক্রিয়েট করব। এই দুইটা জিনিস কি, যে লুকোলাইক এবং কাস্টম অডিয়েন্স সম্পর্কে আমি হয়তো বা পরবর্তী ভিডিও তারা বিস্তারিত আলোচনা করব। তো খুব সংক্ষেপে যদি বলি, যে আমাদের যেই পোস্টটা আছে, মানে আমরা যেই 8টা পোস্ট আমাদের পেজে পোস্ট করব, ওই পোস্টগুলোকে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের যে টার্গেট অডিয়েন্স, ওই টার্গেট অডিয়েন্সকে দেখাবো, এবং সেখান থেকে আমরা দেখব যে টার্গেট অডিয়েন্সের মধ্যে কারা আমাদের এই পোস্টটাতে এঙ্গেজ হচ্ছে বা পোস্টটা পড়তেছে। হইতে পারে পোস্টটাতে সে লাইক দিয়েছে, পোস্টটাতে কমেন্ট করেছে, শেয়ার করেছে, যে কোনো কিছু, যে কোনো ধরনের এঙ্গেজমেন্ট যারা হচ্ছে এই পোস্টটার মধ্যে, তারা হলো গিয়ে আমার ওই পোস্টের কাস্টম অডিয়েন্স। সো ওই এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে আমি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব, যেটা এটা থেকেও হবে এবং এটা থেকেও হবে। সো আমি দুইটা থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করব। এখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পর এই যে একটা কাস্টম অডিয়েন্স আছে, এদের জন্য আমি একটা সেলস অ্যাড রান করতে পারি বা ট্রাফিক অ্যাড রান করতে পারি। কারণ কি, তারা অলরেডি প্রোডাক্টটা সম্পর্কে জানে, প্রোডাক্টটা কী ধরনের সমস্যা সমাধান করতেছে এবং কিভাবে সমাধান করতেছে, এই সম্পর্কে আমরা তাদেরকে ওই পোস্টের মাধ্যমে এডুকেট করে ফেলেছি। সো এরপরে আমি কি করতে পারি, এই কাস্টম অডিয়েন্সকে দুই ধরনের ক্যাম্পেইনে টার্গেট করতে পারি। একটা হলো যে ডিরেক্ট সেলসের জন্য একটা ক্যাম্পেইনে, কনভার্সন ক্যাম্পেইনে টার্গেট করতে পারি, অথবা আমি তাদেরকে প্রোডাক্টটা দেখানোর জন্য একটা ট্রাফিক ক্যাম্পেইনে টার্গেট করতে পারি, যে এখন আমরা তাদেরকে ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাব এবং ওয়েবসাইটের এই ল্যান্ডিং পেজটাকে নিয়ে তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত ইনডেপথে ধারণা দিব, এবং পরবর্তীতে আরও একটা ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে ডিরেক্ট কনভার্সনে নিয়ে যাব। এখন আসা যাক যে এই স্পেসিফিক ক্যাম্পেইনটার জন্য আমরা এই যে অ্যাওয়ারনেস থেকে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট হয়েছে, এই কাস্টম অডিয়েন্সটাকে সেলস অ্যাড রান করবো না, মানে আমরা ডিরেক্ট সেল অ্যাড এই কাস্টম অডিয়েন্সটাতে রান করব না। আমরা কি করব, এই যে কাস্টম অডিয়েন্সটা হয়েছে, এই কাস্টম অডিয়েন্স থেকে একটা লুকোলাইক অডিয়েন্স ক্রিয়েট করব,
এই লুকুলাইক অডিয়েন্সটাকে টার্গেট করে তারপরে আমরা আরেকটা অ্যাড রান করব। এই অ্যাডটা হলো এই যে কাস্টম অডিয়েন্স হয়েছে, এই কাস্টম অডিয়েন্সটাকে টার্গেট করে আমরা আরেকটা ক্যাম্পেইন রান করব, যেই ক্যাম্পেইনটার মেইন অবজেক্টিভ হবে যে আমরা আমাদের ল্যান্ডিং পেজে ট্রাফিক নিয়ে যেতে চাই। প্রথম লেয়ারে আমরা যেটা দেখলাম যে আমরা যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করলাম, এঙ্গেজমেন্ট থেকে যে আমরা যে অডিয়েন্স পেলাম যারা আমাদের পোস্টের সাথে এঙ্গেজ হলো, সেই এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম এবং ওই কাস্টম অডিয়েন্স থেকে আমরা একটা লুকোলাইক অডিয়েন্স তৈরি করলাম। এই লুকোলাইক অডিয়েন্স থেকে আমরা একটা ক্যাম্পেইন রান করব, যেই ক্যাম্পেইনটার মেইন পারপাস হবে যে এই লুকোলাইক অডিয়েন্সকে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া বা আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাওয়া। যেহেতু আমাদের ওয়েবসাইটে অলরেডি ফেসবুক পিক্সেল ইনস্টল করা আছে, তার মানে কি যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে তাদেরকে আমরা ক্যাপচার করতে পারতেছি। সো এই যে অডিয়েন্সটা আমরা পাচ্ছি আমাদের ল্যান্ডিং পেজে, এই অডিয়েন্সটাকে আমরা ইভেনচুয়ালি হলো গিয়ে সেলসের জন্য অ্যাপ্রোচ করব। সো এই ল্যান্ডিং পেজটা বা এই ক্যাম্পেইনটা, এই ট্রাফিক ক্যাম্পেইনটা আমাদের মিডল অফ দ্য ফানেল ক্যাম্পেইনই পড়তেছে, কারণ এখনও এই ট্রাফিকটা পুরোপুরিভাবে কনভার্সনের জন্য রেডি না। এটাকে আমরা যেমন মিডল অফ দ্য ফানেল কনসিডার করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে এটা বটম অফ দ্য ফানেলও হতে পারে, কারণ এরপরে আমরা এই কাস্টমারটাকে সেলসের দিকে নিয়ে যেতে পারবো। এখন এখানে একটা কথা আছে যে যারা হলো গিয়ে এই ল্যান্ডিং পেজটা ভিজিট করবে, অবভিয়াসলি সবাই আমাদের কনভার্ট হবে না, কিন্তু একটা বড় নাম্বার অফ পিপল কনভার্ট হওয়ার চান্স থাকে, কারণ তাদেরকে আমরা টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, মানে আমরা এই পুরো ফানেলটা ঘুরিয়ে আমরা ওই কাস্টমারটাকে আমাদের এই ল্যান্ডিং পেজে নিয়ে আসছি। এখন আমরা কি করব, যখন হলো আমাদের ট্রাফিক অ্যাডটা রান করব, সো ট্রাফিক অ্যাডে যারা আমাদের ল্যান্ডিং পেজে ভিজিট করবে, ওই যে কাস্টম অডিয়েন্স আছে, যে এইখান থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স আবার ক্রিয়েট করতে পারি, যারা হলো এই ল্যান্ডিং পেজ ভিজিট করেছে এবং তাদেরকে টার্গেট করে আমরা সেলস অ্যাড রান করতে পারি, বা আমরা একটা রিটার্গেটিং অ্যাড রান করতে পারি। রিটার্গেটিং অ্যাডের ক্ষেত্রে কি হচ্ছে, যারা আমার এই প্রোডাক্ট পেজটা ভিজিট করতেছে তাদেরকেই শুধু আমি অ্যাড দেখাচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার কনভার্সনের চান্সটা বেড়ে যাচ্ছে। আর সাধারণত কনভার্সন অ্যাডে এর এক্সপেন্সিভ হয় অন্য যে কোনো অ্যাডের থেকে। যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডে আমি অল্প টাকা দিয়ে হয়তো বা অনেকটা রিচ পেতে পারি, সেম অ্যাজ এঙ্গেজমেন্টের জন্য আমরা কম খরচে অনেক বেশি রিচ পাওয়া পসিবল, কিন্তু আমরা যখন ট্রাফিক এবং কনভার্সনের দিকে যাচ্ছি তখন আমাদের ক্যাম্পেইনটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, যে পার কনভার্সন ভ্যালু হয়তো বা আমাদের পার এঙ্গেজমেন্ট ভ্যালু থেকে অনেক হাই হয়। সো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা আমাদের ম্যাক্সিমাম বাজেট, মানে আমাদের বটম অফ দ্য ফানেল বাজেটটা যেখানে স্পেন্ড করব সেটা হলো কি আমাদের ট্রাফিক এবং কনভার্সনের জন্য, কারণ এই ট্রাফিক এবং কনভার্সন থেকেই অ্যাকচুয়াল বিজনেসটা হচ্ছে। সো আমাদের বটম অফ দ্য ফানেল, মানে আমাদের বাজেটের 60% যেখানে স্পেন্ড হবে বা 60-70% যেই জায়গাটায় স্পেন্ড হবে, সেই জায়গাটায় আমরা খুব প্রিসাইজ থাকবো আমাদের অডিয়েন্সের ক্ষেত্রে। যেমন আমাদের শুরুর দিকে আমরা একটা ওভারঅল টার্গেটিং করবো, আমাদের যে অডিয়েন্স অ্যাভাটার আছে বা কাস্টমার অ্যাভাটার আছে ওইটার উপর ভিত্তি করে আমরা ডিটেল টার্গেটিংয়ের মাধ্যমে একটা বড় রেঞ্জের অডিয়েন্সকে টার্গেট করব। কিন্তু যখন আমরা ফানেলের নিচের দিকে আসতে শুরু করব, তখনই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে আস্তে আস্তে খুবই পিন পয়েন্ট হতে হবে যে আমাদের অডিয়েন্সটা নিয়ে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা যখন অ্যাওয়ারনেস থেকে কাস্টম অডিয়েন্স নিচ্ছি, তখন আমাদের আমরা প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের এই টোটাল ক্যাম্পেইনের সাথে ডিরেক্টলি রিলেটেড না। ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা ওভারঅল ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতেছে। প্লাস আমরা যখন দেখতেছি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে কী হচ্ছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কাস্টমারের সাথে কমিউনিকেট করতেছি আমাদের প্রোডাক্ট সম্পর্কে, প্রোডাক্টের মানে এই প্রোডাক্টটা কী প্রবলেম সলভ করতেছে এটা সম্পর্কে, এবং এটা কী কী সলিউশন দিতেছে এটা সম্পর্কে। সো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা আমাদের রিয়েল কাস্টমারদেরকে ডিরেক্ট কমিউনিকেট করতেছি রিয়েল কাস্টমারের সাথে। তারপর ওই কাস্টমারদেরকে যারা অলরেডি এটা সম্পর্কে এডুকেটেড হয়ে গেছে বা এই জিনিসটা সম্পর্কে অ্যাওয়্যার, তাদেরকে আমরা রান করতেছি ট্রাফিক অ্যাডের মাধ্যমে। তাদেরকে আমরা আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্টটা শো করতেছি আমাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মধ্যে। সো একটা মানুষ যখন ওই প্রোডাক্ট একবার দেখে ফেলে তখন আমরা কি করি, তাকে রিটার্গেটিং অ্যাডের মাধ্যমে ওই সেম প্রোডাক্টের অ্যাড বারবার দেখাতে থাকি এবং একটা সময় পর তারা হয়তোবা কাস্টমারে কনভার্ট হয়ে যায়।